সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে সৃজনশীল প্রশ্ন আলোচনা করব এটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। এই সৃজনশীল প্রশ্নটি বুঝলে আশা করি আপনারা এর আলোকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন থাকে খুব সহজে সমাধান করতে পারবেন। তো দেখেন, এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব। অবশ্যই আপনারা প্রশ্নটির সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব। আর প্রশ্নটির প্রত্যেকটি জিনিস আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে কি বোঝার জন্য চেষ্টা করবেন। আগে আমি প্রশ্ন পড়ার আগে আপনাদেরকে এখানে একটি জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের রেওয়া মিলের ভিতরে যে এন্ট্রিগুলো দেওয়া আছে এবং নিচে যে সমন্বয়ের এন্ট্রিগুলো দেওয়া থাকবে, আমাদের কাছে যাদের কাছে প্রশ্ন আছে আমরা সেটি কি করব দেখেন। যে যদি আমরা ধরে নিই এখানে 1 নম্বর সমন্বয় আছে, এই 1 নম্বর সমন্বয়ের এন্ট্রিটা আমাদের উপরে রেওয়া মিলের ভিতরে কোনটির সাথে মিল আছে আমরা তার পাশে একটি কি দিব, দাগ দিয়ে দিব। তাহলে আমরা যখন ওই এন্ট্রিগুলো করতে যাব তখন আমরা অবশ্যই দাগটি দেখলে মনে করব এটির কি হচ্ছে, সমন্বয় আছে। তো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়বো, অবশ্যই প্রশ্নটি আপনারা মনোযোগ সহকারে একটু বোঝার জন্য চেষ্টা করবেন। দেখেন, আমাদেরকে এখানে ঢাকা বোর্ড 2024 বলছে সোয়া এন্টারপ্রাইজের 31 ডিসেম্বর 2023 তারিখে রেওয়া মিল নিম্নরূপ। এরপর আমাদেরকে বলছে সোয়া এন্টারপ্রাইজ রেওয়া মিল 31 ডিসেম্বর 2023, অঙ্কটি হচ্ছে আমাদের 1 বছরের জন্য। এরপরে দেখেন একটি রেওয়া মিল দেওয়া আছে হিসাবের নাম, ডেবিট টাকা ক্রেডিট টাকা দিয়ে দিছে। বলছে ক্রয় ও বিক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, উত্তোলন ও মূলধন, আসবাবপত্র, বেতন, পরিবহন, প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব, ভাড়া, কর ও অভিকর। এরপরে দেওয়া আছে অন্যান্য তথ্যাবলী, অর্থাৎ সমন্বয়ের এন্ট্রিগুলো দেওয়া আছে। 1 নম্বর সমন্বয় বলছে সমাপনী মজুত পণ্য 25,000 টাকা মূল্যায়িত হয়েছে, যার বাজার মূল্য 20,000 টাকা। 2 নম্বর বলছে উপভাড়া বকেয়া রয়েছে 3,000 টাকা। 3 নম্বর বলছে বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। 4 নম্বর বলছে অনাদায়ী পাওনা 600 টাকা। প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। এরপরে 5 নম্বর বলছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করা হয়। ক নম্বর বলছে প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো। খ নম্বর বলছে উক্ত বছরে বিশদায় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। এরপরে গ নম্বর বলছে নিট মুনাফা 30,430 টাকা ধরে 31 ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এ ছিল প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি প্রশ্ন সমাধান করে দেব। আমাদেরকে এখানে ক নাম্বার বলছে প্রাপ্য হিসেবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো। তো আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা লিখে নিব প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য টাকার পরিমাণ। এরপর আমরা ঘর করব বিবরণ টাকাটাকে, এইভাবে আমরা ঘর করে নিব। এখন আমাদেরকে যেটি জানতে হবে সেটা হচ্ছে প্রাপ্য হিসেবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ আমরা কিভাবে বের করতে পারি। তো সেই জন্য আমি আপনাদের জন্য এখানে এটির ফর্মুলা লিখে রাখছি আপনাদের জন্য। এখানে আপনারা একটু মনোযোগ সহকারে এটি বোঝার জন্য চেষ্টা করবেন। দেখেন, আমরা এখানে প্রথম লিখছি প্রারম্ভিক দেনাদার, এরপরে হচ্ছে বিয়োগ নতুন কুরিন, এরপর আমরা যেটি পাবো সমাপনী দেনাদার। এই সমাপনী দেনাদার থেকে আমরা নতুন কুরিন সঞ্চিতিটা বিয়োগ করব, এরপরে পাবো আমরা নিট দেনাদার। এই নিট দেনাদার থেকে যখন আমরা দেনাদারের বাট্টা সঞ্চিতি বিয়োগ করব তখন পাবো আমরা দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য। তো এইখানে আমাদের কিন্তু সবকিছু নেই, আমাদের এখানে মাত্র দুইটি জিনিস আছে। তো আমরা এই সাধারণত এগুলো দিয়ে এখন কি করব, এই প্রাপ্য হিসাবে নেট আদায়যোগ্য টাকার পরিমাণটা বের করতে পারবো। তো দেখেন, আমাদের প্রথমত যেটি লাগবে সেটা হচ্ছে প্রারম্ভিক দেনাদার। প্রারম্ভিক দেনাদার বলতে বোঝানো হচ্ছে রেয়া মিলের ভিতরে যে দেনাদার দেওয়া আছে। এখানে দেনাদার মানে হচ্ছে প্রাপ্য হিসাব। রেয়া মিলের ভিতরে প্রাপ্য হিসাব দেওয়া আছে, দেখেন আপনারা খেয়াল করবেন, রেয়া মিলের ভিতরে প্রাপ্য হিসাব আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে লিখে নিব প্রাপ্য হিসাব। রেয়া মিলের ভিতরে প্রাপ্য হিসাব দেওয়া আছে আমাদের এখানে 30,000 টাকা। আমরা 30,000 টাকা ফার্স্ট কলামে লিখে নিব। এরপরে দেখেন, আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে নতুন কুরিন। নতুন কুরিন বলতে বোঝানো হচ্ছে আমাদের সমন্বয়ের ভিতরে যে জিনিসগুলো দেওয়া থাকে এগুলো সবগুলো হচ্ছে আমাদের জন্য নতুন। যেহেতু এখন এখানে নতুন কুরিন বিয়োগ করতে হবে, এখন আমরা কিভাবে বুঝবো নতুন কুরিন কোনটি। দেখেন, সমন্বয় 4-এ বলছে অনাদায় পাওনা 600 টাকা। এই যে অনাদায় পাওনা 600 টাকা, এটি হচ্ছে আমাদের জন্য নতুন কুরিন। ভালো করে মনে রাখেন অনাদায় পাওনা কি। অনাদায় পাওনা বলতে বোঝানো হচ্ছে একজন দেনাদারের কাছ থেকে আমি যে টাকা পাবো না, এটি আমাদের জন্য অনাদায় পাওনা বা নতুন করি। তো আমরা এখান থেকে বিয়োগ করব নতুন
অনাদায় পাওনা, এই নতুন অনাদায় পাওনাটাকে আমরা কি করে ফেলবো, বিয়োগ করে ফেলবো। তো এটি হচ্ছে আমাদের 600 টাকা, তারাই বলে দিছে এখানে 600 টাকা আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে দেখেন আমাদের এখানে আসবে 29,400 টাকা। এই যে 29,400 টাকা আসছে, এটি হচ্ছে আমার জন্য সমাপনী দেনাদার। একটু আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে সমাপনী দেনাদার হচ্ছে আমাদের কত, 29,400 টাকা। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এই যে সমাপনী দেনাদার আসছে, এখান থেকে এখন আমাদেরকে অবশ্যই কুড়িন সঞ্চিতিটা কি করতে হবে, ধার্য করতে হবে। তো আমরা এখানে যেটি করব, বিয়োগ করব নতুন কুড়িন সঞ্চিতি। কি বিয়োগ করব, নতুন কুড়িন সঞ্চিতি। প্রশ্ন হচ্ছে এটি কি দেওয়া আছে, হ্যাঁ এটি দেওয়া আছে। 4 নম্বরে কি বলছে দেখেন, বলছে যে প্রাপ্য হিসাবের 5% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে। এখানে যে 5% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে বলছে, এটি হচ্ছে আমাদের জন্য নতুন কুড়িন সঞ্চিতি। তাহলে আমরা নতুন কুড়িন সঞ্চিতি প্রশ্নে পেয়েছি। তো আমরা এখানে লিখব নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এটি আমরা এখান থেকে কি করব, বিয়োগ করে ফেলবো। তো আমরা কিসের উপরে সাধারণত নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটা ধরবো, এখানে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সমাপনী দেনাদারের উপর, অর্থাৎ আপনি যে সমাপনী দেনাদার পেয়েছেন তার উপরে আপনাকে কি করতে হবে, এখন 5% করতে হবে। তো আমরা যদি এখানে এটির উপর 5% করি, আমাদের এখানে কত আসে দেখেন, 29,400 টাকার উপর 5% করবো আমরা, তাহলে আমাদের এখানে আসবে 1470 টাকা। 1470 টাকা। এই যে 1470 টাকা আসছে, এটিকে এখন আমরা কি করব, এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করার পর আমাদের এখানে যে ফলাফলটি আসবে 29,400 থেকে আমরা বিয়োগ করব কত, 1470 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 27,930 টাকা, 27,930 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য প্রাপ্য হিসেবের নিট আদায়যোগ্য টাকার পরিমাণ। এখানে যেহেতু আমাদের এখানে দেনাদারা বাট্টা সঞ্চিতি নেই, সেজন্য আমরা এটি বিয়োগ করতে হবে না। তো দেখেন, আশা করি আপনারা কিভাবে ক নম্বর সমাধান করতে হবে সেই বিষয়টি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দেব। খ নম্বর আমাদেরকে বলছে উক্ত বছরে বিশদায় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। আমাদেরকে এখানে যে বিশদায় বিবরণী করতে বলে সাধারণত, সেটা হচ্ছে নেট মুনাফা বা নেট ক্ষতি পর্যন্ত। কিন্তু আজকের অঙ্কে আমাদেরকে বলছে মুনাফা, অর্থাৎ পরিচালন মুনাফা বা ক্ষতি পর্যন্ত করতে বলছে। তো আমরা সকলে জানি বিশদায় বিবরণীর ভিতরে কোনগুলো আসে। বিশদায় বিবরণী যখন আমরা বের করতে যাই, তখন আমাদেরকে প্রথমে যেটি বের করতে হয় সেটা হচ্ছে মোট মুনাফা। এরপর আমাদেরকে বের করতে হয় পরিচালন মুনাফা, তার সাথে যোগ করতে হয় অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় বিয়োগ করতে হয়। এরপর আমরা নেট মুনাফা পাই। যেহেতু নেট মুনাফা বলে নাই, তার মানে এখন আমাদেরকে পরিচালন মুনাফা পর্যন্ত কাজ করতে হবে বা ক্ষতি পর্যন্ত কাজ করতে হবে। তো আমরা এখানে প্রথমত যেটি বের করব সেটা হচ্ছে, আগে আমরা নেট বিক্রয় বের করব। এরপর আমরা নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট মুনাফাটা আগে বের করে নেব। এরপরে পরিচালন ব্যয়টা বের করব। তো আমরা সকলে জানি, আমরা যখন মোট মুনাফা বের করতে যাই, নেট মুনাফা আগে আসে, নেট বিক্রয়টা আগে আসে। তো নেট বিক্রয় বের করার জন্য আমাদেরকে প্রশ্ন অবশ্যই বিক্রয় লাগবে। দেখেন আমাদের আজকের প্রশ্নে কিন্তু তারা বিক্রয় দিয়ে দিছে। বিক্রয় তারা বলছে 1,54,000 টাকা ক্রেডিট দিকে দেওয়া আছে। তো সেজন্য আমরা এখানে লিখে নিব বিক্রয়। এখন বিক্রয় কত, বিক্রয় ছিল আমাদের 1,54,000 টাকা। এটি আমরা এখানে কি করব, বসিয়ে দিব, দ্বিতীয় কলামে বসাবো। কারণ বিক্রয়ের লগে একটি সমন্বয় আছে। দেখেন কি সমন্বয় আছে, তারা আমাদেরকে 3 নম্বর সমন্বয় বলছে বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। এই যে আমাদের বিক্রয় আছে, এই বিক্রয়ের ভিতরে আমি যে আসবাবপত্র 5,000 টাকার বিক্রয় করছি, ওইটা কিন্তু এটার ভিতরে অন্তর্ভুক্ত আছে। তাহলে মনে রাখেন, কোনো কিছু যদি কোনো কিছুর ভিতরে অন্তর্ভুক্ত থাকে, তাকে অবশ্যই আপনি বিয়োগ করে ফেলবেন, অর্থাৎ বের করে দিবেন। বের করতে হলে আপনাকে অবশ্যই বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ করবেন আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রয়, এটি আপনি কি করে ফেলবেন, বিয়োগ করে ফেলবেন। তাহলে আমাদের এই 5,000 টাকার আসবাবপত্র যখন আমরা বিক্রয় বিয়োগ করে ফেলবো, তখন আমাদের এখানে আসবে 1,49,000 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য নিট বিক্রয়ের পরিমাণ। কিসের পরিমাণ, নিট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 1,49,000 টাকা। দেখেন নিট বিক্রয় সূত্র আছে, সেটা হচ্ছে আপনি পণ্য বিক্রয় করবেন, এর সাথে আপনি কি করবেন, ধারে বিক্রয় যোগ করবেন বা অলিখিত বিক্রয় যোগ করবেন, বিয়োগ করবেন বিক্রয় ফেরত, বিয়োগ করবেন বিক্রয় বাট্টা, বিয়োগ করবেন মুনাফাবিহীন বিক্রয়। যেহেতু এখানে কিছু নেই, সেজন্য আমরা এটিকে বিয়োগ করলে আমরা নিট বিক্রয়টা পেয়ে যাব। এরপর আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে
বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তো দেখেন বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করি। বিক্রিত পণ্যের ব্যয় যখন আপনি বের করতে যাবেন তখন আপনাকে প্রশ্নের ভিতরে অবশ্যই লাগবে প্রারম্ভিক মজুত পণ্য। তো আমরা এখানে প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু প্রশ্নে আছে, সেজন্য আমরা এখানে লিখে নিব প্রারম্ভিক মজুত, প্রারম্ভিক মজুত পণ্য। আজকের অঙ্কে তারা প্রারম্ভিক মজুত পণ্য আমাদেরকে দিয়ে দিছে কত, দেখেন আমাদেরকে বলছে 43,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। তো এইটিকে আমরা এখানে কি করব, সেকেন্ড কলামে লিখবো 43,000 টাকা। এই 43,000 টাকা আমরা এখানে বসিয়ে দিব। এরপরে দেখেন আমরা সকলে জানি যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় আমাদের আসবে নিট ক্রয়। তো আমরা এখানে নিট ক্রয়ের পরিমাণটা বের করব। আজকের অঙ্কে দেখেন আমাদের ক্রয় দেওয়া আছে, তো আমরা এখানে ক্রয় লিখে নিব। ক্রয় লেখার পরে এখন ক্রয়টা কি আমরা ফার্স্ট কলামে লিখবো নাকি সেকেন্ড কলামে লিখবো। আমরা সকলে জানি নিট ক্রয় যখন আমরা বের করি তখন ক্রয়ের সাথে আমরা ধারে ক্রয় যোগ করি, বিয়োগ করি ক্রয় ফেরত, বিয়োগ করি পণ্য উত্তোলন বা ক্রয় বাট্য বিয়োগ করি, এরপরে বিয়োগ করি বিনামূল্যে পণ্য বিতরণ, এরপরে যদি দেখি মুনাফাবিহীন পণ্য বিক্রয় তাও বিয়োগ করে ফেলি, তারপরে বিয়োগ করি ক্রয় ব্যাট। কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কোনো কিছু দেওয়া নেই, সেজন্য আমাদের এখানে যে রেওয়া মিলে 70,000 টাকা দেওয়া আছে ক্রয়, সেটিকে আমরা সেকেন্ড কলামে লিখে ফেলবো। এরপরে দেখেন আমাদের যেহেতু নিট ক্রয়ের ভিতর কিছুই আসে নাই, সেজন্য 70,000 টাকা আমরা এখানে বসিয়ে দিছি। এরপরে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যেটি আসে সেটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, অর্থাৎ অন্যান্য প্রত্যক্ষ ব্যয়গুলো। তো প্রত্যক্ষ ব্যয়গুলোর ভিতরে দেখেন আজকের অঙ্কে আমাদের শুধুমাত্র দেওয়া আছে কি, পরিবহন দেওয়া আছে। বেতনের নিচে যে পরিবহন দেওয়া আছে ওই পরিবহনটা কিন্তু আপনার জন্য প্রত্যক্ষ খরচ, খুব মনোযোগ দিতে হবে। বহি পরিবহন বা বিক্রয় পরিবহন হচ্ছে পরিচালন ব্যয়, আর শুধু পরিবহন বা আন্ত পরিবহন, ক্রয় পরিবহন এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। তো সেজন্য আমরা এখানে পরিবহনটা এখানে লিখে ফেলবো, পরিবহন। দেখেন পরিবহনের টাকা দেওয়া আছে কত, পরিবহনের টাকা দেওয়া আছে আমাদের 2,000 টাকা, সেজন্য আমরা 2,000 টাকা এখানে লিখে ফেলবো। তারপরে প্রত্যক্ষ খরচের ভিতরে আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ, আর এখানে কোনো প্রত্যক্ষ খরচ নেই যেগুলো থাকে আপনাদের কারখানা ভাড়া, শুল্ক, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া বা মজুরি, এগুলো কিছুই এখানে নেই। তো সেজন্য আমাদেরকে এখানে কি করতে হবে, এখন আমরা এই তিনটি ব্যয়কে এখানে যোগ করে ফেলবো। যোগ করার পর আমাদের এখানে যত টাকা আসবে তা থেকে আমরা সমাপনী মজুত পণ্যটাকে বিয়োগ করব। তাহলে 43,000 টাকার সাথে আমরা যোগ করব 70,000 টাকা, এরপরে যোগ করব আমরা এখানে 2,000 টাকা, তাহলে আমাদের এখানে আসবে দেখবেন 1,15,000 টাকা, 1,15,000 টাকা। এই যে 1,15,000 টাকা আসছে এটি থেকে এখন আমরা বিয়োগ করব সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। দেখেন আমরা সকলেই জানি যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে প্রারম্ভিক মজুত, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচ যোগ করার পরে সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করে দিতে হবে। দেখেন আজকের অঙ্কের সমন্বয় কি বলছে, বলছে সমাপনী মজুত পণ্য 25,000 টাকা মূল্যায়িত হয়েছে, যার মধ্যে বাজার মূল্য 20,000 টাকা। মনে রাখেন ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটি ক্রম আপনি সেটিকে কি করবেন, বিবেচনা করবেন। এখানে যেহেতু মূল্যায়িত হয়েছে 25,000 টাকা, আবার বাজার মূল্য হচ্ছে 20,000 টাকা, তাহলে আপনি বাজার মূল্যটাকে কি করবেন, এখানে গণনা করবেন। তো সেজন্য আমরা এখানে বাজার মূল্যটাকে 20,000 টাকা নিয়ে নিব। এরপর আমরা এটিকে বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের এখানে যেটি আসবে সেটি হচ্ছে 1,00,000 অর্থাৎ 95,000 টাকা। কত হাজার টাকা, 95,000 টাকা। এই যে 95,000 টাকা আসছে এটি হচ্ছে আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা এখানে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করে ফেলবো। তাহলে দেখেন 1,49,000 টাকা থেকে আপনি বিয়োগ করবেন 95,000 টাকা, তাহলে আপনার এখানে আসবে 54,000 টাকা। কি আসবে, 54,000 টাকা আসবে। এই যে 54,000 টাকা আসছে আপনার, এটা হচ্ছে আপনার জন্য মোট মুনাফা। এটা হচ্ছে আপনার জন্য কি, মোট মুনাফা। কিন্তু আজকের অঙ্কে আমাদেরকে বলছে পরিচালন ক্ষতি, মুনাফা বা ক্ষতি পর্যন্ত। তো সেজন্য আমরা এখানে লিখে নিব পরিচালন ব্যয়। আগে আমাদেরকে পরিচালন ব্যয়টা বের করতে হবে, পরিচালন ব্যয়। তো দেখেন পরিচালন ব্যয় কি কি, আমরা এখানে সমন্বয় অর্থাৎ রেয়ামিল পড়বো। রেয়ামিলে দেখেন সিরিয়ালে কি আছে, পরিচালন ব্যয়ের ভিতরে আছে বেতন। তাহলে আমরা এখানে লিখে নিব বেতন। বেতন লেখার পরে আমরা এখানে টাকাটা কিভাবে লিখবো, টাকাটা কি ফার্স্ট কলামে লিখবো নাকি সেকেন্ড কলামে। দেখেন বেতন সম্পর্কে কিন্তু আমাদের সমন্বয়গুলোতে কিছুই দেওয়া নেই, সেজন্য বেতনের টাকাটা আমরা অবশ্যই সেকেন্ড কলামে লিখে ফেলবো 5,000 টাকা। এরপরে দেওয়া আছে কি, দেখেন পরিবহন কিন্তু এখানে আসবে না, প্রদেয় হিসেব হচ্ছে দায়, এটি আসবে না, প্রাপ্য হিসেবে আসবে না, ভাড়া, ভাড়া আমাদের জন্য একটি ব্যয়, সেজন্য আমরা এখানে লিখে নিব ভাড়া হচ্ছে আমাদের জন্য ব্যয়। ভাড়া কত টাকা দেওয়া আছে, ভাড়া দেওয়া আছে 12,000 টাকা।
দেখেন এখানে ভাড়ার টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখছি। অনেকে যে ভুলটি করে সেটা হচ্ছে উপভাড়া। দেখেন উপভাড়া বকেয়া বলতে বোঝানো হচ্ছে উপভাড়া আমাদের জন্য আয়, আর ভাড়া কিন্তু আমাদের জন্য একটি ব্যয়। সেজন্য উপভাড়াকে আপনি কখনোই ভাড়ার সাথে যোগ বা বিয়োগ করতে পারবেন না। ভালো করে এই জিনিসটা মনে রাখবেন। এরপরে বলছে কর ও অবিকর। কর ও অবিকর একটি পরিচালন ব্যয়। তো সেজন্য আপনি এখানে লিখবেন কর ও অবিকর। অবিকর এটা আপনি এখানে কি করবেন লিখে নেবেন। কর ও অবিকরের পরিমাণ হচ্ছে আমাদের 2000 টাকা। আমরা এখানে 2000 টাকা লিখে ফেলবো। এরপরে দেখেন আপনাকে এখানে যে কাজটি করতে হবে, এখন আপনাকে সমন্বয়ের এন্ট্রিগুলো পড়তে হবে। যদি সমন্বয়ের এন্ট্রির ভিতরে আপনি কোনো পরিচালন ব্যয় পান তাহলে এটিকে অবশ্যই আপনি এখানে নিয়ে আসবেন। দেখেন 1 নম্বর সমন্বয় সমাপনী মজুত পণ্য আর আসবে না, এটি এখানে চলে গিয়েছে। এরপরে উপভাড়া বকেয়া আছে 2 নম্বর সমন্বয় বলছে উপভাড়া, এটি এখানে আসবে না। উপভাড়া বকেয়া এটা আমাদের জন্য একটি সম্পদ, এখানে আসবে না। এরপরে বলছে বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে, এটিও এখানে আসবে না। 4 নাম্বার বলছে অনাদায়ী পাওনা 600 টাকা প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ। অনাদায়ী পাওনা এটা আমাদের জন্য একটি কি পরিচালন ব্যয় হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা এটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা 600 টাকা, এটি আমরা এখানে লিখে ফেলবো। এরপরে নতুন অনাদায় পাওনা, এই অনাদায় পাওনা হচ্ছে আমাদের জন্য নতুন। এখানে অনাদায় পাওনা বলতে বোঝানো হচ্ছে আমি প্রাপ্য হিসাব থেকে বা দেনাদার থেকে টাকা পাবো না, যা আমার জন্য একটি ব্যয় হয়ে যাবে। সেজন্য নতুন অনাদায় পাওনা আমরা এখানে বসাবো। এরপর আমরা এর সাথে যোগ করব, যদি প্রশ্নের ভিতরে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি থাকে। আমাদের এই প্রশ্নে কিন্তু নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আছে, তাহলে আমরা এখানে লিখে নিব নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা আমরা এখানে লিখে নিব। তো দেখেন আমি কিন্তু ক নাম্বার আপনাকে দেখিয়েছি যে 1470 টাকা কিন্তু আমরা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি পেয়েছি। এখন দুইটিকে যখন যোগ করব তখন আমাদের এখানে আসবে 2070 টাকা। এই 2070 টাকা হচ্ছে আমাদের জন্য টোটাল কুঋণ সঞ্চিতি, যে নেট কুঋণ সঞ্চিতি আছে তার পরিমাণ। এখন আসেন, এখন আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে 5 নাম্বার সমন্বয় কি বলছে। এরপরে বলছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করা হয়। তাহলে এখানে আমরা এখানে আসবাবপত্রের অবচয়, দেখেন আসবাবপত্রের অবচয় একটা পরিচালন ব্যয়, আমরা এখানে লিখে নিব আসবাবপত্রের অবচয়। তো আসবাবপত্রের অবচয় যখন আমরা বের করব তখন আমাদেরকে এখানে কিন্তু একটু চিন্তা করে বের করতে হবে। আজকের অঙ্কে দেখেন আসবাবপত্র দেওয়া আছে কত, আসবাবপত্র দেওয়া আছে আমাদের 60,000 টাকা। কত হাজার টাকা, আমি এখানে এই নোটটা আপনাদেরকে একটু এক পাশে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমাদের এখানে আসবাবপত্র হচ্ছে 60,000 টাকা। এরপরে তারা 3 নম্বর সমন্বয় কি বলছে দেখেন। 3 নম্বর সমন্বয় বলছে বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। এই যে আসবাবপত্র আপনি বিক্রয় করছেন এটি বিক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত ছিল, আপনি বিক্রয় থেকে এটিকে বিয়োগ করে ফেলছেন। এখন আমি যদি আসবাবপত্র বিক্রয় করে ফেলি, এখানে যে কথাটি বলছে সেটা হচ্ছে আসবাবপত্র বিক্রয় বলতে বোঝানো হচ্ছে আপনি আসবাবপত্র 5,000 টাকা বিক্রয় করে ফেলছেন, এটি ভুলবশত এখানে অন্তর্ভুক্ত ছিল, এখান থেকে বিয়োগ করে ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি আসবাবপত্রটা বিক্রয় করে ফেলি তাহলে অবশ্যই আমার আসবাবপত্রের পরিমাণ কমে যাবে। সেজন্য আমরা এখান থেকে এই 5,000 টাকা থেকে কি করব, অর্থাৎ 60,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করে ফেলবো, কারণ আমার আসবাবপত্রের পরিমাণ কমে গেছে। তাহলে আমার অরিজিনাল আসবাবপত্র হচ্ছে 55,000 টাকা। এই 55,000 টাকার উপরে এখন আমাদেরকে 10% অবচয় ধার্য করতে হবে। তো আমরা এখানে 10% অবচয় ধরবো, তাহলে আমাদের এখানে আসবে 5,500 টাকা। আশা করি আপনারা অবচয়ের পরিমাণটা বুঝতে পারছেন। তো আমরা এখানে 5,500 টাকা এখানে বসিয়ে দেব। এরপরে দেখেন আমাদের আর কোনো পরিচালন ব্যয় নেই। এখন আমরা সবগুলো পরিচালন ব্যয় যোগ করব। যোগ করলে আমাদের এখানে যেটি আসবে সেটি আমরা এখানে বসাবো। দেখেন আমাদের কত আসবে 5,000 টাকা, যোগ করবো আমরা 12,000 টাকা, তারপরে যোগ করবো আমরা 2,000 টাকা, তারপরে যোগ করবো আমরা এখানে 2,070 টাকা, এরপরে যোগ করবো আমরা 5,500 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 26,570 টাকা। 26,570 টাকা। এই যে 26,570 টাকা আসছে এটি হচ্ছে আমাদের জন্য পরিচালন ব্যয়। এই আমরা পরিচালন ব্যয় বের করে নিছি। এই পরিচালন ব্যয়টাকে এখন আমরা বিয়োগ করে ফেলবো যে মোট মুনাফা বের করছি তার থেকে। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, 54,000 টাকা আমরা বিয়োগ করে ফেলবো 54,000 টাকা থেকে। আমাদের এখানে আসবে 27,430 টাকা। এই যে 27,430 টাকা আসছে এটি কিন্তু প্লাস আসছে, তার মানে এটা পরিচালন মুনাফা। তো আমরা এখানে লিখে নিব পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফাটা আমরা এখানে কি করব লিখে নিব।
তাহলে আমাদের পরিচালন মুনাফা হচ্ছে 27,430 টাকা। আশা করি আপনারা খ নাম্বারটিও বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। গ নাম্বার আমাদেরকে বলছে নিট মুনাফা 30,430 টাকা ধরে 1 ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আমাদেরকে যেহেতু আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে, অবশ্যই আমরা উপরে কোম্পানির নাম লিখে নিব, এরপর আর্থিক অবস্থার বিবরণী কথাটা লিখে নিব। এগুলো অবশ্যই আপনারা একটু দেখে লিখে নেবেন। এরপরে দেখেন বিবরণ টাকা টাকা টাকা, অবশ্যই টাকার ঘর 3টি করে নেবেন। আর্থিক অবস্থার বিবরণী যখন করব তখন আমরা সকলে জানি আমাদের আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত হতে হবে, অর্থাৎ সম্পদ যা হবে দায়ের মালিকানা একই হবে। তো আমাদের প্রথমে আসে সম্পদ, সেজন্য আমরা এখানে সম্পদের জন্য হেডিং করব, লিখে নিব সম্পদ সমূহ। এই সম্পদ সমূহ আমরা এখানে লিখে নিব। সম্পদ সমূহ লেখার পরে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে সম্পদের ভিতর কি কি আসে। আমাদের প্রথমে যেটি আসবে সেটা হচ্ছে চলতি সম্পদ। আমরা এখানে চলতি সম্পদের জন্য একটি হেডিং করব। সম্পদ সমূহের ভিতরে আমাদের প্রথমে যেটি আসবে সেটা হচ্ছে চলতি সম্পদ। তো চলতি সম্পদ আমাদের এই অঙ্কে দেওয়া আছে, দেখেন রেয়া মিলের ভিতরে দেওয়া আছে প্রাপ্য হিসাব, এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ। এখন এখানে কি শুধু আমরা প্রাপ্য হিসাব বসাবো? না, এখানে আমরা ক নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে নিট প্রাপ্য হিসাব একটি বের করছি। তো নিট প্রাপ্য হিসাবটা আমরা এখানে বসাবো, নিট প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব এটি আমরা এখানে বসাবো। তো নিট প্রাপ্য হিসাব আপনারা পাশে এখানে লিখে দিবেন ক হতে প্রাপ্ত। আমরা পেয়েছিলাম কত? আমরা পেয়েছিলাম 27,930 টাকা। এটি আমরা পেয়েছিলাম ক নাম্বারে, এটি আমরা ক নাম্বার থেকে এনেছি। এরপরে দেখেন আমাদের আর কোনো চলতি সম্পদ কিন্তু রেয়া মিলের ভিতরে নেই, কিন্তু সমন্বয়ে আছে কিনা এটি আমরা একটু দেখব। আমাদেরকে সমন্বয়ের 1 নাম্বারে বলছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য একটি চলতি সম্পদ। তো আমরা এখানে লিখে নিব সমাপনী মজুত পণ্য, এটা আমরা এখানে লিখে নিব। সমাপনী মজুত পণ্য আমাদের জন্য একটি চলতি সম্পদ। তো কমটা আমাদের বিবেচনা করা হবে, অবশ্যই মনে রাখবেন কমটা বিবেচনা করা হবে। 20,000 টাকা আমরা বাজার মূল্যটাকে ধরবো, এটা এখানে লিখে নিব। এরপরে দেখেন আমাদের আরেকটি দেওয়া আছে সমন্বয় 2 এ বলছে উপভাড়া বকেয়া রয়েছে। উপভাড়া আমার জন্য একটি আয়, ভালো করে মনে রাখেন উপভাড়া আমার জন্য কি আয়, উপভাড়া একটি আয়। আর আয় যদি কখনো বকেয়া থাকে, আয় যদি কখনো বকেয়া থাকে এটা আপনার জন্য সম্পদ হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব উপভাড়া, উপভাড়া বকেয়া বা বকেয়া উপভাড়া, এভাবে লিখবেন আপনারা, বকেয়া উপভাড়া। তো বকেয়া উপভাড়ার পরিমাণ ছিল আমাদের 3,000 টাকা। 3,000 টাকা আমরা এখানে বসিয়ে দিব। দেখেন আর কোনো চলতি সম্পদ আমাদের নেই, সেজন্য আমরা চলতি সম্পদ সবগুলোকে যোগ করব। কারণ এখানে 3 নম্বরে যেটি আছে এটি আমাদের জন্য আসবে না। এখানে অনাদায় পাওনার কাজ আমরা একসাথে করে ফেলছি এখানে নিট প্রাপ্য হিসেবের ভিতরে, আর অবচয় কিন্তু আমাদের জন্য ব্যয়, এগুলো আমাদের এখানে আসবে না। তো আমরা সবগুলোকে যোগ করব। যোগ করলে আমাদের এখানে কত আসে? 27,930 যোগ করব আমরা এখানে 20,000 টাকা, যোগ করব আমরা এখানে 3,000 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 50,930 টাকা। 50,930 টাকা, এটি আমরা এখানে যোগ করব। এরপর আমরা জানি মোট সম্পদের ভিতরে আসে আমাদের স্থায়ী সম্পদ। তো আমরা এখানে হেডিং করব স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। দেখেন চলতি সম্পদের পরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ, কিন্তু এই অঙ্কে আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ নেই। হিসাব বিজ্ঞানের ভিতরে একটি দীর্ঘমেয়াদী সম্পদ থাকে, সেটা হচ্ছে বিনিয়োগ। যেহেতু এখানে নেই সেজন্য আমরা এটিকে আর আনবো কোথায় থেকে? তো আমরা এখানে লিখে নিব স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কিন্তু আজকের অঙ্কে আমাদের আছে, সেটা হচ্ছে আসবাবপত্র। তো আসবাবপত্র ছিল আমাদের কত হাজার টাকা? দেখেন আসবাবপত্র ছিল আমাদের 60,000 টাকা। সেখান থেকে আমরা কি করছি, 3 নাম্বার সমন্বয় কি বলছে দেখেন, 3 নাম্বার সমন্বয় বলছে বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। এই যে আমি 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় করে ফেলছি, এখানে আমরা লিখে ফেলবো আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রয়। আসবাবপত্র আপনি যদি 5,000 টাকার বিক্রয় করে ফেলেন তাহলে দেখেন আপনার আসবাবপত্রের নিট আসবাবপত্রের পরিমাণ কত? 55,000 টাকা। এই নিট আসবাবপত্রের মূল্য থেকে এখন আমাকে বিয়োগ করতে হবে পুঞ্জীভূত অবচয়। কি বিয়োগ করতে হবে? পুঞ্জীভূত অবচয়। মনে রাখেন আসবাবপত্র থেকে সবসময় আমাদের পুঞ্জীভূত অবচয়টা সবসময় কি যাবে? বিয়োগ যাবে। তো পুঞ্জীভূত অবচয় টাকা কত হবে? খ নম্বরে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, খ নম্বরে সেটা হচ্ছে
5,500 টাকা। কিভাবে? 10% যখন অবশ্যই আমরা বিয়োগ করে ফেলবো তখন আমাদের 5,500 টাকা হবে। এরপর আমাদের এখানে যেটি থাকবে সেটি হচ্ছে 49,500 টাকা। এটিকে একদম আমরা সরাসরি থার্ড কলামে লিখে ফেলবো 49,500 টাকা। কারণ যেহেতু আমাদের আর কোনো এখানে স্থায়ী সম্পত্তি নেই, তো আশা করি আপনারা সম্পদের পাশেও বুঝতে পারছেন। আর আমাদের কোনো সম্পদ নেই। এখন আমরা কি করব? দুইটিকে যোগ করব। দুইটিকে যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন। তাহলে আমাদের এখানে আসবে 1,430,000 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য মোট সম্পদ। মোট সম্পদ। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমাদেরকে বের করতে হবে দায় ও মালিকানা শর্তের পরিমাণ। তো দায় ও মালিকানা শর্ত আমরা বের করার সময় প্রথমে আমাদের আসবে এখানে দায়। তো দায়ের ভিতরে প্রথমে আমাদের যেটি আসে সেটা হচ্ছে চলতি দায়। কি আসে? চলতি দায় আসে। এটা আমরা সকলেই জানি। চলতি দায়ের ভিতরে আমাদের প্রথমে যেটি আসবে সেটা হচ্ছে দেখেন, আমাদের পুরো রেওয়া মিলের ভিতরে একটি দেওয়া আছে, সেটা হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবটা আমরা এখানে লিখে ফেলবো। প্রদেয় হিসাব। দেখেন, প্রদেয় হিসাবের টাকার পরিমাণ হচ্ছে আমাদের 3,600 টাকা। 3,600 টাকা। দেখেন আমাদের আর কি কোনো চলতি দায় আছে কিনা আমরা এখানে একটু দেখব। তো আমাদের দেখেন এখানে রেওয়া মিলের ভিতরে বা সমনের ভিতরে কোথাও চলতি দায় নেই। সেজন্য আমরা এখানে এই টাকাটাকে একসাথে আমরা 3,600 টাকা একদম আমরা থার্ড কলামে লিখে ফেলবো, যেহেতু আমাদের আর কোনো চলতি দায় নেই। এরপর আমাদেরকে যেটি বের করতে হবে যে দায়ের ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, সেটা হচ্ছে ঋণ। কিন্তু এই প্রশ্নে আমাদের আর কোনো দায় নেই। এখন আমাদেরকে বের করতে হবে মালিকানা শর্তের পরিমাণ। তো আমরা এখানে লিখে নিব মালিকানা শর্ত। মালিকানা শর্তের ভিতরে আমাদের প্রথমে যেটি আসবে সেটা হচ্ছে মূলধন। আজকের অঙ্কে কিন্তু আমাদের মূলধন দেওয়া আছে। দেখেন মূলধনের পরিমাণ দেওয়া আছে, উত্তোলন এবং মূলধন দুইটাই দেওয়া আছে। মূলধন হচ্ছে 81,400 টাকা। তো আমরা এটিকে প্রথমত সেকেন্ড কলামে লিখব 81,400 টাকা। এরপরে মূলধন থেকে আমরা অতিরিক্ত মূলধন যোগ করব, যদি থাকে তাহলে যোগ করব। এরপরে বিয়োগ করব উত্তোলন। দেখেন আমাদের বিয়োগ আছে, উত্তোলন বিয়োগ করব। প্রশ্নে কিন্তু উত্তোলন দেওয়া আছে মূলধনের পাশে 15,000 টাকা। এটি আমরা এখান থেকে বিয়োগ করে ফেলব। বিয়োগ করার পর আমাদের এখানে যে ফলাফলটি আসবে যে 81,400 টাকা থেকে বিয়োগ করব 15,000 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 63,400 টাকা। 400 টাকা আমরা এখানে কি করব? বসিয়ে দেব। 63,400 টাকা বসানোর পরে এখন আমরা এখানে যেটি করব সেটা হচ্ছে বিয়োগ করব, বিয়োগ পণ্য উত্তোলন, যোগ করব মূলধনের সুদ, বিয়োগ করব উত্তোলনের সুদ। যদি নিট লাভ বা নিট মুনাফা হয় তাহলে আমরা এখানে কি করব? যোগ করে ফেলবো। আর ক্ষতি হলে আমরা বিয়োগ করব। যেহেতু আমরা এখানে প্রশ্নে তারা আমাদেরকে গ নম্বরে বলছে যে নিট মুনাফা 30,430 টাকা ধরে আমাদেরকে এটি করতে বলছে, তার মানে আমাদের এটি যোগ হবে। তো আমরা এখানে যোগ করব নিট মুনাফা। দেখেন নিট মুনাফার পরিমাণ তারাই বলে দিছে যে 30,430 টাকা। এটি আমরা এখানে বসিয়ে দেব। তো যোগ করলে আমাদের এখানে দেখেন যেহেতু নিট মুনাফা, এরপর আমরা বিয়োগ করব জীবন বীমা প্রিমিয়াম, বিয়োগ করব আয়কর, তারপর যোগ করব সাধারণ সঞ্চিতি। প্রশ্নে কিছুই দেওয়া নেই, তো আমরা এই দুইটিকে যোগ করে ফেলবো। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 30,430 টাকা। আমাদের আসবে 96,830 টাকা। 96,830 টাকা। এখন আমাদের দায় আর মালিকানা শর্ত আমরা দুইটিকে যোগ করব। যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 3,600 টাকা। তাহলে আমাদের আসবে 1,430,000 টাকা। এটি ছিল আমাদের দায় এবং মালিকানা শর্ত। তাহলে দায় এবং মালিকানা শর্ত যা সম্পদের পাশে আমাদের কি আছে? সঠিক আছে। তো আশা করি আপনারা পুরো প্রশ্নটি বুঝতে পারছেন এবং প্রশ্নটি কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়গুলো আপনারা খুব সহজে বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ আমরা ফেসবুক পেজে অতি দ্রুত লাইভ ক্লাস নেওয়া শুরু করব। সকলেই আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হবেন। আসসালামু আলাইকুম।